मैं जो बोलना चाहती हूँ सर, ऑर्डर प्लीज। आइडेंटिटी कार्ड के बारे में जो सवाल उठाया है इधर में, मैं उसको बारे में कुछ नहीं बोलना चाहती, लेकिन एक बात जरूर कहना चाहती हूँ जो आइडेंटिटी कार्ड होना जरूरी है सिटीजनशिप के लिए, और इसको हम लोग पूरा तरह से समर्थन करती हूँ और करते जाऊंगा। और सिटीजनशिप राइट बनाने होगा एक कंट्री में, और नहीं होगा तो ऐसा बूथ रिगिंग करके कैप्चर करके और मनी पावर मसल पावर, आज जो माफिया पावर है, इसमें इलेक्शन नहीं होने वाला है आने वाला दिन में। इसी के लिए मैं इसको सपोर्ट करना चाहता है। सर ये लोग हिंदी में समझते हैं, इसी के लिए मैं हिंदी में ही बोलना चाहती हूँ, ठीक है? नहीं, मैं हिंदी में बोलना चाहती हूँ इसी के लिए, तो अब आपको ध्यान में कुछ आएगा। सर मैं जो बोलना चाहती हूँ सर, ऑर्डर प्लीज। आइडेंटिटी कार्ड के बारे में जो सवाल उठाया है इधर में, मैं उसको बारे में कुछ नहीं बोलना चाहती, लेकिन एक बात जरूर कहना चाहती हूँ जो आइडेंटिटी कार्ड होना जरूरी है सिटीजनशिप के लिए, और इसको हम लोग पूरा तरह से समर्थन करती हूँ और करते जाऊंगा। और सिटीजनशिप राइट बनाने होगा एक कंट्री में, और नहीं होगा तो ऐसा बूथ रिगिंग करके कैप्चर करके और मनी पावर मसल पावर, आज जो माफिया पावर है, इसमें इलेक्शन नहीं होने वाला है आने वाला दिन में। इसी के लिए मैं इसको सपोर्ट करना चाहता है। তো বন্ধুরা এই ভিডিওটা দেখো, এখানে লেখা আছে সালটা আপনারা নিশ্চয়ই মনে আছে মাননীয়া 1998 সাল। এটা 1998 সালের। এখানে কি বলে কোন, এখানে লিখেছে যে ছেড়েছে ভিডিওটা সে লিখেছে কি বলে কোন ভাষা, আপনি ভাষা পিএইচডি করেছেন। যাই হোক, এখানে দেখো কমেন্টগুলো দেখো, লোকে শুধু কমেন্টগুলো কী করেছে সেটা তোমরা একটু দেখো। তোরা যে যাই বলিস ভাই, আমার তো লজ্জা নাই, আমি একজনকেও মূর্খ বলিনি, বরং মূর্খরাই আমাকে প্রধানমন্ত্রী বানিয়েছে। মমতা হাটাও দেশ বাঁচাও, কারণ একজন কি এটা কি দিয়েছে ভাই, এটা তুই পোত মারাগা, আচ্ছা তুই পোত মারাগা, দেখেছো? মমতা হাটাও দেশ বাঁচাও, ওখানে সব লজ্জার মাথা খেয়ে এখন বিরোধিতা কেন? বিশ্বাস কি লেগেছে কি বলবে চোরের দলেরা, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেছো? এখানে কমেন্টে কিন্তু পার কি সুন্দর বাংলা ভাষা বলছেন বাবা, এখন উল্টো গান গাইছেন। যাই হোক ভাই, আমি এই ভিডিওটা দেখাই, আর এখন মমতা ব্যানার্জি এনআরসি নিয়ে কী বলছে সেটা তোমাদের একটু দেখাই। আগের মমতা ব্যানার্জি আর এখনকার মমতা ব্যানার্জি দিন আর রাত তফাৎ। নতুন করে ভোটার লিস্ট তোলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে। এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না, এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না। দেখেছো, এখানে বলছে আমি বেঁচে থাকতে এনআরসি করতে দেবো না, ডিটেনশন ক্যাম্প করতে দেবো না। আমি আরও একটু কিছু বক্তব্য তোমাদেরকে শোনাই, একটু ভালো হবে, তা তোমরা বুঝবে ভালো। আপনাদের মনে আছে যখন এনআরসি হয়েছিল 17 লক্ষর মতো ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দিয়েছিল, তাদের ডিটেনশন ক্যাম্পে রেখেছিল, তাড়িয়ে দিয়েছিল। তার মধ্যে 7 লক্ষ হিন্দুও ছিল, মুসলমানও ছিল, শিখও ছিল, খ্রিস্টানও ছিল, নেপালিও ছিল। মনে রাখবেন, বাংলায় আমরা একজনও ভোটার লিস্টের নাম তুলতে যেন বাদ না রাখি, এটা জেনুইন ভোটারদের মাথায় রাখতে হবে। বলো এবার কি বুঝলে? দেখেছো, এখন কিন্তু মমতা ব্যানার্জি বলছে যে এখানে করতে দেবো না এনআরসি, যা যা মানে কেন্দ্র সরকার যেসব প্রকল্প সেগুলো করতে দেবে না। কিন্তু একটা সময় কিন্তু মমতা ব্যানার্জি যখন বিরোধী ছিল তখন কিন্তু সেও এটা নিয়ে আন্দোলন করেছিল। এবার অনেকে বলবে ভাই এটা তো অনেক পুরনো ভিডিও না, এটা আবার এআই করা, সেটা আবার কেউ বলে বসো না, কারণ অনেক লোক তো আছে, অনেক অডিয়েন্স আছে, আবার বলেও বসতে পারে ভাই এটা এআই ভিডিও। এটা কোনো এআই ভিডিও না, এটা হলো কেউ বলছে 1994 সালের ভিডিও, কেউ বলছে 1998 সালের ভিডিও, বাট ওরকম 1900-র আগেই 94-98-এর দিকেই ভিডিও হবে হয়তো। এখানে লিখেছে 1998, আবার একটা ভিডিওতে দেখলাম কেউ বলছে 1994 সালের ভিডিও, বাট ভিডিওটা অনেক পুরনো। কিন্তু এইটা একদমই না, কেউ বলো না আবার এটা এআই দিয়ে তৈরি, নট এআই, এটা কোনো এআই দিয়ে তৈরি না। কিন্তু ভাই আমার কথা হলো এখানে মমতা ব্যানার্জির বক্তব্য দেখো, এইখানে যখন বলছে যে তোমার সালটা আপনার নিশ্চয়ই মনে আছে মাননীয়া, এখানে যখন মমতা ব্যানার্জি বলছে তার মানে স্পিক মানে বলাটা না খুব একটু অনেক ভালো লাগছে শুনতে, যে তখন ওনার বয়সটা অনেক অল্প ছিল না তো না, আর এখন ওনার বয়সটা অনেক বেশি হয়ে গেছে, তাই জন্য এখন উনি যেভাবে কথা বলছে দেখো, এখনকার কথা তখনকার মানে ওনার মধ্যে একটু মানে বিরোধী দল যেরকম কথা বলে সেরকম কথা বলছে। আর এখনকার ওনার বক্তব্যটা তোমরা নিশ্চয়ই শুনেছো, এখনকার বক্তব্যটা তোমরা শুনলে বুঝতেই পারবে যে সে কিন্তু এখন চায় না যে এখন এই রাজ্যে এনআরসি হোক, এই রাজ্যে সিএ হোক, এইসব চায় না। কেন চায় না? দেখো, এই রাজ্যে যদি এনআরসি সিএ হয় তাহলে কিন্তু হয়তো এমন কিছু ভোটার আছে যারা একটু পার্টিকুলারলি টিএমসিকে ভোট দেয়, কিন্তু তারা এই দেশেও না, প্রচুর আছে এরকম, প্রচুর আছে, যে তারা জানে যে এনআরসি হলে ভাই আমাদের এখান থেকে কিন্তু বাংলাদেশে ভেঙে যেতে হতে পারে, তখন আমরা কী করবো? তো তাই জন্য কিন্তু তারা পার্টিকুলারলি টিএমসিকে যতই দোষ করুক, যতই যা করুক, তারা ভোট টিএমসিকেই দেবে, অন্য কোথাও দেবে না, একদম 100% কনফার্ম, অন্য কোথাও দেবে না। কিন্তু ব্যাপারটা হলো সে হিন্দুদের ক্ষেত্রে বলে, আবার মুসলিমদের ক্ষেত্রেও যারা মানে এনআরসিতে যারা ধরা পড়ে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু একদমই টিএমসিকে মানে
মানে ভোট দেবেই তারা, অন্য কোনো পার্টিকে ভোট দেবে না, কারণ জানে মমতা যদি ততদিন থাকবে ততদিন আমরা থাকতে পারবো। মমতা যদি রাজ্য থেকে ক্ষমতা উঠে যায় তাহলে আমাদের এখান থেকে চলে যেতে হলেও হতে পারে, কনফার্ম না হলেও হতে পারে, সেই ভয়ে কিন্তু তারা অন্য কোনো পার্টিতে বন্ধুরা ভোট দেবে না। তো এইভাবেই হবে বন্ধুরা। যখন সে বিরোধী ছিল, বিরোধীর সময় সে দাবি করেছিল যে এইভাবে অন্য স্টেটে, অন্য রাজ্য থেকে, অন্য দেশ থেকে আমাদের দেশে লোক চলে আসছে, তারপরে তাদের ভোটার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে, তারপরে জোর জবরদস্তি বুথ দখল করে র্যাগিং করে ভোট করানো হচ্ছে। মমতা ব্যানার্জি নিজেই বললো এইমাত্র, তোমরা তো শুনলে সেটা। আর এখন সে ক্ষমতায় যখন আছে, এখন সে উল্টো বলছে, এখন বলছে যে না এইরকম চলবে না, আমরা এটা করতে দেবো না, ওটা করতে দেবো না। কারণ দেখো এইখানে এনআরসি যদি হয় তাহলে এই রাজ্যের মানুষের ক্ষেত্রেই ভালো হবে, কারণ ভালো হবে প্রচুর লোক এখানে এসে, বাংলাদেশের লোক এখানে এসে চাকরি খেয়ে বসে আছে। দেখো মনে করো আমার বাড়িতে 5টা ক্যান্ডিডেটের মধ্যে 2জন অন্তত চাকরি পাওয়া উচিত, সেখানে 2জন বাংলাদেশি যদি চাকরি নিয়ে নেয়, তাই এই 5টা ক্যান্ডিডেট তখন তাদের ভ্যান চালাতে হচ্ছে, রিক্সা চালাতে হচ্ছে, শিক্ষিত লোকের হকারি করতে হচ্ছে। আরও কত শিক্ষিত ছেলেরা ভালো জায়গায় কাজ পাচ্ছে না, এরকম প্রচুর আছে যে শিক্ষিতরা কিন্তু ভালো জায়গায় কাজ পাচ্ছে না। কিন্তু ওদিকে দেখা যাচ্ছে যারা ওদিক থেকে এসে একটু ঘুষফুস খাইয়ে, মোটামুটি বাংলাদেশ থেকে যারা আসে তারা ভালো টাকা পয়সা নিয়ে আসে, ঠিক আছে, এই দেশে যারা আসে, তো তারা কী হয়, তারা এখানে এসে একটু ঘুষফুস খাইয়ে কোনোরকমভাবে ঠিক একটা মানে ব্যাপারটা কী বলতো, যে মাছ ধরে না সে ঠিক খুঁজে বের করে ফেলে যে কোন পুকুরে ভালো মাছ পাওয়া যাবে, কোন জায়গাটায় এখন এই জালটা খেওয়ালে মাছ পাওয়া যাবে। ঠিক সেরকমই বাংলাদেশিরা যখন এখানে আসে না, তারা ঠিক খুঁজে বের করে ফেলে যে কাকে ধরলে চাকরি হবে, কাকে ধরলে সার্টিফিকেট হবে, কাকে ধরলে ভোটার কার্ড, আধার কার্ড, এভরিথিং কাকে ধরলে হবে, তারাও ঠিক এখানে এসে না খুঁজে বার করে ফেলে, বুঝতে পেরেছো? আর এইটা ঠিক তারাও ঠিক এই চাকরিগুলোও ঠিক তাই করে যে তারা এখানে এসে রেশনের চাল খাবে, চাকরি খাবে, সব কিছু তারা খাবে, তারপরেও তারা দাবি করবে যে তারা ইন্ডিয়ান। তা আবার কিছু জায়গায় দেখছি যে তাদের এই দেশেও ভোট আছে, আবার বাংলাদেশেও ভোট আছে, তাদের এই দেশেও কাগজপত্র আছে, বাংলাদেশেও কাগজপত্র আছে। মানে এইরকম যদি এই দেশে চলে, এই দেশটা হলো একটা মগের মুল্লুক হয়ে গেছে, যে যেখান থেকে আসবে এখানে থাকবে, খাবে, দাবে, হাঁকবে, আবার এখানে দুর্নাম বদনাম করে এখান থেকে কাটে পড়বে। মানে এই যে আসাম থেকে যে রোহিঙ্গাগুলোকে তাড়াচ্ছে, ওরা বলছে যে আমরা এখন কোথাও না, আমরা এখন দিদি আছে আমাদের, আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে যাবো, ওখানে আমরা কাজ করবো, খাওয়া দাওয়া। ভাবছো যে এই দিল্লি থেকে, মুম্বাই থেকে, যতগুলো রাজ্য সবগুলো থেকে যদি রোহিঙ্গারা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসে আশ্রয় নেয়, তাহলে এই ওয়েস্ট বেঙ্গলের অবস্থা কী হবে? এখানে এত কর্মসংস্থান এমনিই নেই, তারপরে আরও থাকবে না, বন্ধুরা। তোমাদের কি মতামত এটা কিন্তু তোমরা অবশ্যই জানো। তোমার আমার কথা তোমাদের কি মনে হচ্ছে বলো? তোমাদের কি মতামত সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। মানে ওরা যদি সবাই এই দেশে আসে, দেখো এই দেশে কেউ একটা ফুলের দোকান দিচ্ছে, এবার ওখান থেকে যদি আরও 1 লাখ মানুষ এসে এখানে যদি 3000 মানুষও ফুলের দোকান দেয়, তাহলে এখন যেই লোকটা ফুলের দোকান দিয়ে খাচ্ছে তার ফুলের দোকানে কি সেরকম সেল থাকবে না। আগে যেই লোকটা মনে করো এখন একটা চায়ের দোকান দিয়ে চলছে বা খাচ্ছে, এখন ওখান থেকে যদি এসে আবার কেউ একটা তার পাশে চায়ের দোকান দেয়, কারণ দেখো লোক যখন বাড়বে তখন কিন্তু এই লোকের খাবার দাবার উঠানোর জন্য কিন্তু দোকানপাট এগুলোর সঙ্গে সব বাড়বে, তখন সেই লোকটার ব্যবসাটা কমবে না? কমবে, অবশ্যই কমবে। এইভাবে কিন্তু দেখো মানুষ কেউ চাকরি খাবে, কেউ কাজ খাবে, সব কিছু সব জায়গায় কিন্তু খাবে। মনে করো তুমি একটা জায়গায় কাজ করছো, তুমি মনে করো ওখানে পার ডে তোমার 2000 টাকা ইনকাম হয়, এখন ওই কাজটা যদি কেউ এসে 1000 টাকা করে দেয় বা কেউ যদি এসে 1000 টাকায় কাজটা করে দেয়, তোমাকে তো কেউ কাজে রাখবে না, কারণ তুমি কিন্তু বঞ্চিত হয়ে গেলে। তো ঠিক সেরকম দেখো আমরা ছোটোবেলায় দেখতাম যে আমাদের এইখানে মুর্শিদাবাদের ওদিক থেকে কাজে আসতো আমাদের এখানে। মুর্শিদাবাদ মানে কোথায় বুঝতে পারছো? মুর্শিদাবাদ থেকে আমাদের এখানে কাজে আসতো, আমাদের এখান থেকে প্রায় অনেক দূর মুর্শিদাবাদ, কারণ ওইখানে মানুষের রোজ হয় কত 100 টাকা, 120 টাকা, এই তো 4-5 বছর আগেও এরকম দেখেছি আমরা। কিন্তু এখন ওরা কী বলে, ওরা ওখান থেকে এসে এখানে কাজ করতো, এখানের লোকেরা আর কাজ পেতো না। যেমন এখানে যদি ওরা কাজে আসতো, ওদেরকে মনে করো 300 টাকা দিলে ওরা একদিনে রোজ কাজ করতো, ঠিক আছে, 300 টাকা দিলে কাজ করতো। আর এখানে যারা লেবার ছিল তাদের কিন্তু পার ডে 400 টাকা করে দিতে হতো, আর ওরা আসলে ওদের দিতে হতো 300 টাকা, মানুষ ওদেরকেই বেছে নিত। আর এই লোকাল লেবারগুলো তখন মার খেয়ে গেছিলো। তো এইভাবেই কিন্তু সব জায়গায়, এটা তো আমি একটা মানে একটা উদাহরণ তোমাদেরকে বুঝালাম, এটা একটা উদাহরণ বুঝালাম তোমাদেরকে। বাট এইরকম কিন্তু প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা কাজের জায়গায় কিন্তু এইরকমটা হতে চলেছে ভবিষ্যতে। তা তার আগে কিন্তু তোমাদেরও সাবধান হতে হবে, সবাইকে সাবধান হতে হবে। কী করবে সেটা তোমাদের উপর ডিপেন্ড, তোমরা নিজেই ডিসাইড করো যে তোমাদের নেক্সট জেনারেশন তোমাদের কী করা উচিত, কী করলে হয়তো তোমাদের ভালো হবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে, আজকে বন্ধুরা এখানেই শেষ করছি। নেক্সট আবার অন্য কোনো পর্বে অন্য কোনো পার্টি তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে বন্ধুরা বাই বাই। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটা খুব তাড়াতাড়ি 30,000 সাবস্ক্রাইব কমপ্লিট হবে, তোমরা প্লিজ আমার এই চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি 30,000 গন্ডিটা পার করে দাও। তো আজকে এখানেই শেষ করছি, নেক্সট আবার অন্য কোনো পার্টে অন্য কোনো পর্বে দেখা হচ্ছে। বাই বাই।